সত্যি আজকের এই ঘটনাটা বড়ই ভৌতিক হতে চলেছে। কেন কি আজকের এই ঘটনাতেও একটা এমন মানুষের ভালো না দেখতে পারা আর এই জালেসির কারণ এই ঘটনাতে শোনা যাবে। হাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। আর আজকের এই ঘটনাটা কিন্তু বেশ কিছুদিন আগে ঘটা, আর এই ঘটনাটা আমাকে বলে আমার এক ক্লোজ ফ্রেন্ড, যার দিদির সাথে এই ঘটনাটা ঘটে। তো ঘটনাটা কিন্তু দারুণ হতে চলেছে, কিন্তু ঘটনাটা শুরু করার আগে আরও একটা কথা বলতে চাই। যদি তোমরা এখনও অবধি আমাদের এই ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে তাই করে লাইক করে দাও। যদি এখনও অবধি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু তাড়াতাড়ি করে ভালোবেসে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের প্রিয় মানুষদের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করে দিও। তো চলো এবার ঘটনার দিকে যাই। তো এই ঘটনাটা আমাদেরকে বলে যে তার নাম আর জায়গাটা কিন্তু আমি হাইডে রাখবো, কেন কি সে মানা করেছে। তো অবশ্যই তার কথা মতো কিন্তু আমি জায়গাটা হাইড রাখবো, তার নামটাও হাইড রাখবো। তাই তাকে একটা কাল্পনিক নাম দিচ্ছি, সুজিত। তো ঘটনাটা আমাদের কিছু এমনভাবে বলে, আমি সুজিত, আমাদের বাড়িতে বেশ কিছুদিন ধরে হট্টগোল চলছে আর বেশ আনন্দের একটা মহল চলছে। সেটা হলো আমার দিদির বিয়ে নিয়ে। কিন্তু আমার দিদি আবার বিয়ে করতে চায় না। কেন কি আমার দিদির একটা কথা আছে, সেটা হলো এই গ্রামে থেকে আমি বিয়ে করব না। কেন কি এই গ্রামের মানুষজন খুব একটা ভালো নয়, কিন্তু তাই জন্য আমি এখানে থেকে বিয়ে করব না। আমার চেষ্টা আমি তাড়াতাড়ি করে পড়াশোনাটা কমপ্লিট করে এখান থেকে বাইরে গিয়ে বিয়ে করব। তো আমাদের বাড়ির থেকে সবাই বলে, আমার বাবা, আমার মামা, আমার জ্যাঠা সবাই মিলে আমার দিদিকে কনভিন্স করে যে না, তোরা এখানে থেকেই করে নে। কেন কি এখানে বিয়ে করলে তোর সুবিধা হবে অনেকটা বেশি। কেন কি দেখ, যাই হোক গ্রামের আমরা অনেক পুরনো মানুষ, আমাদের কাছে গ্রামের অনেক জানাশোনা লোক আছে, আর গ্রামেই যদি বিয়ে করিস তুই তাহলে কিন্তু সুবিধা হয়। তো আমার দিদি বলে যে সুবিধা তো অবশ্যই হবে, কিন্তু এখানে মানুষজন কিন্তু ভালো নয়। হ্যাঁ, সব কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউর ভালো দেখতে পারে না। অ্যাকচুয়ালি দেখো, যারা গ্রামে যেই গ্রামে থাকে বা যে যেখানে থাকে তারা কিন্তু এই জিনিসটা ভালো করে জানে যে কোন জায়গায় কি হয়। তো তাই জন্য দিদি কিন্তু এই কথাগুলো বলে, কিন্তু তারপরও আমার বাবা মা কনভিন্স করে। তারপর কিন্তু আমার দিদি মেনে যায় বিয়েটা করার জন্য। তো আমার দিদির যে হাজবেন্ড ছিলেন সেই কিন্তু খুব ভালো জায়গায় কাজ করতেন। আচ্ছা, সে কোথায় কাজ করতেন তার জায়গাটা বললাম না, কিন্তু কিন্তু উনি কিন্তু খুব একটা ভালো জায়গায় কাজ করতেন। আর এইটা যখন গ্রামের মানুষজন সবাই শোনে, তখন কিন্তু গ্রামের মানুষজনের মধ্যে মুখের মধ্যে একটা ওই রাগ আর জেলাসি ভাবটা কিন্তু দেখা গেছিল, আমাদের পরিবার যেটা বলেন। তো বেশ তারপর অনেক দিন কিন্তু ভালো করে কেটে গেল, মানে আনন্দের মধ্যে। দেখো, বাড়িতে একটা যদি কোনো ইভেন্ট হয় বা বাড়িতে যদি একটা কোনো কিছু নিয়ে ভালো একটা শুভ কাজ হতে চলেছে, তাহলে অবভিয়াসলি বাড়ির মানুষ সবাই খুশি থাকে, খুব মজা করে। তো ওই জিনিসগুলোকে নিয়ে হ্যাঁ, কোনো না কোনো জায়গায় একটা কষ্ট ভাব ছিল ভিতরে ভিতরে, যে আমাদের দিদি আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। তো এইটা তো অবভিয়াসলি ছিল, কিন্তু তাও খুব একটা খুশির মহল ছিল আমাদের বাড়ির মধ্যে। তো বেশ এরকম করে কিন্তু কয়েকদিন কেটে গেল সেই কাজ বাজ করা নিয়ে, মানে যত বিয়ের জন্য যাবতীয় জিনিসপত্র লাগে ওগুলো কেনাকাটি, মার্কেটিং, শপিং সব কিছু নিয়ে বেশ একটা মজার ব্যাপার। আর সত্যি কথা বলতে আমি তো মানে খুব বেশি ব্যস্ত ছিলাম, কেন কি আমার দিদির বিয়ে বলে কথা, মানে দিদিকে এখানে নিয়ে যাওয়া, ওখানে নিয়ে যাওয়া, তারপর তো সবাইকে মার্কেট করার জন্য গাড়িতে করে নিয়ে যাওয়া, গাড়িতে করে নিয়ে আসা, মানে বিশাল একটা মজার ব্যাপার, মানে খুব আনন্দ। তো যাই হোক, এরকম করে কিন্তু বেশ কয়েকদিন কেটে গেল। কয়েকদিন কাটার পর কিন্তু চলে আসলো সেই দিনটা যেদিনকে আমার দিদির বিয়ে। তো বেশ ভালো কথা, আমাদের গ্রামের যত মানুষজন ছিল সবাইকে, মানে যাদের যাদেরকে চিনতেন আমাদের পরিবারের মানুষ বা আমাদের পরিবারের মানুষদের সাথে যাদের ভালো কথাবার্তা ছিলেন, তাদেরকে কিন্তু আমার দিদির বিয়েতে ইনভাইট করা হলো। তো বেশ ভালো কথা, আমার দিদির বিয়েতে ইনভাইট করার পর কিন্তু তারা আসেন আমার দিদির বিয়েতে। তারা ভালো করে খাওয়া দাওয়া করেন, মজা করেন, আমার দিদিকে অনেক আশীর্বাদ দেন, আর যা যা হয়। তো বেশ ভালো করে কিন্তু আমার দিদির বিয়েটা কেটে যায়। হঠাৎ কিছুদিন পর কিন্তু দিদির সেই বাড়ি থেকে ফোন আসেন। যখন ফোন আসে তখন আমরা সবাই কিন্তু খুব একটু অবাক হয়ে গেছিলাম যে ফোনটা কিন্তু এমনি আসেনি। ফোনটা এসছিলেন যে আমার দিদি হঠাৎ একটা অদ্ভুত বিহেভিয়ার করছে ওই বাড়িতে গিয়ে। অদ্ভুত বলতে খুবই অদ্ভুত। বলে যে যবে থেকে বিয়ে হয়ে এসেছে দিদি ওই বাড়িতে, তবে থেকে কিন্তু দিদি একা ঘর বন্ধ করে থাকে। আর অনেক সময় শোনা যায় যে দিদি কারোর সাথে কথা বলছে।
তাই জন্য কিন্তু তাদের বাড়ি থেকে এইটা ভেবেছিলেন যে আমার দিদি অন্য কাউকে ভালোবাসে বা আমার দিদির অন্য কারোর সাথে রিলেশন আছে, যার জন্য কিন্তু দিদি একা অন্য ঘর বন্ধ করে থাকেন আর তার সাথে কথা বলেন। তো এই জিনিসটা যখন ওই পরিবারের মানুষজন ভাবেন, তখন কিন্তু একটা হট্টগোল শুরু হয়, যেটা কিন্তু খুবই খারাপ। যখন এই জিনিসটা আমাদের পরিবারে ফোন করে বলেন তারা, তখন কিন্তু আমাদের পরিবারের সবই মানুষ খুবই অবাক হয়ে যায় যে এইটা কিভাবে সম্ভব। আমাদের মেয়ে বা আমার দিদি কিন্তু কখনো এরকম ছিল না, আর আমার দিদি কিন্তু পড়াশোনা নিয়েই বেশিরভাগ ব্যস্ত থাকতো। তো এই জিনিসটা কোথা থেকে আসছে? তো যখন এই কথাটা বলা হয়, তখন কিন্তু দু বাড়ির মধ্যে একটা রাগারাগি ব্যাপার হয়ে যায়। কেন কি সেই বাড়ির মানুষজনরা ভাবে যে আমাদের পরিবার কিছু মিথ্যা কথা বলেছে, কিছু লুকিয়ে রেখে এই বিয়েটা দেওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির পরিবারও কিন্তু এটাই ভাবছে যে তাদের আমাদের মেয়েকে নিয়ে বা আমার দিদিকে নিয়ে কোনো প্রবলেম আছে, যার কারণে কিন্তু ওরা এরকম ইচ্ছা করে একটা ব্লেম দিচ্ছে। তো বেশ, যাই হোক, এই কথাটা শোনার পর কিন্তু আমার দিদিকে আমার পরিবারের মানুষজন ফোন করে, আলাদা করে ফোন করে কিন্তু আমার দিদির সাথে ভালো করে কথা বলে। আমার দিদি কিন্তু বলে এরকম কিছুই নয়। তো যাই হোক, এই কথাটা বলার পর কিন্তু আমাদের পরিবার সেই পরিবারে ফোন করে আর সব কিছু ভালো করে বোঝায়। তো ঠিক আছে চলো, এরকম করে কিন্তু আরও বেশ কয়েকদিন কেটে গেল। বেশ কয়েকদিন কাটার পর কিন্তু ওই বাড়ির থেকে হঠাৎ ওনার যে বাবা ছিলেন, আমার দিদির হাজব্যান্ডের যে বাবা, সে ডাইরেক্ট আমাদের বাড়িতে আসে। সে বাড়িতে এসে বলেন, তোমরা তোমাদের মেয়ের কাছে নিজেরাই চলো আর নিজেরাই গিয়ে দেখবে যে ও কি করে বাড়িতে। যখন এই কথাটা বলে, তখন কিন্তু আমাদের বাড়ির পরিবারের ম্যাক্সিমাম লোকই কিন্তু খুব রাগের সাথে বলে যে হ্যাঁ চলুন তো দেখি কি হয়েছে এরকম। হ্যাঁ, যবে থেকে বিয়ে করে মেয়েটা গেছে তবে থেকে কিছুদিন পর আপনাদের কি যে শুরু হলো, বিয়ে করার সময় তো কোনো ঝামেলা ছিল না, হঠাৎ তো আপনাদের এত ঝামেলা। তো বেশ একটা রাগারাগি ব্যাপার হয়ে যায়, আর রাগের চোটে কিন্তু সবাই একটুখানি বাজেভাবে কথা বলেন তাদের সাথেও, আর তারাও কিন্তু আমাদের পরিবারের সাথে একটু বাজেভাবে কথা বলে। তো যাই হোক, এইসব হওয়ার পর কিন্তু আমাদের পরিবারের থেকে আমার মা, আমার বাবা আর আমি আর আমার জেঠু, আমরা চারজন কিন্তু ওই বাড়িতে যাই। তো ওই বাড়িতে যাওয়ার পর আমার দিদি কিন্তু খুব খুশি হয় আমাদেরকে দেখে, ভালো ভালো রান্না বান্না করে খাওয়ায় আর বেশ অনেক গল্প হয়। সেই বাড়ির পরিবারের সাথেও আমাদের বেশ একটা রাগারাগি ব্যাপার তো হয়ে থাকেই, কিন্তু তাও একটু ভালোভাবে বেশ আনন্দ করে কিন্তু কথাবার্তা হয় বসে। তো ঠিক রাত্রেবেলায় যেই টাইমে দিদি আলাদা ঘরে গিয়ে নিজেকে বন্ধ করে নেয় আর দিদি ওই ঘরের ভিতরে একা একা কথা বলে, ঠিক ওই সময়টায় চলে আসে। ওই সময়টায় কিন্তু যে আমার দিদির হাজবেন্ড আছে তার বাবা কিন্তু আমাদেরকে ডাকেন, বলে তোমরা চলো দেখবে নিজেরাই কি হচ্ছে। তো যখন আমাদেরকে বলে, আমরা কিন্তু সবাই একদম চাপা চাপা পায় আস্তে আস্তে দিদির সেই ঘরটার দিকে যাই। ওই ঘরে গিয়ে দেখি যে আমরা সত্যি দিদি কিন্তু গেটটা বন্ধ, আর দিদি কিন্তু ভিতরে কিছু তো একটা বিচবিচ করে বলছে, মানে ফুসফুস করে, যেরকম আমরা খুব আস্তে আস্তে কারোর কানে কানে কথা বলি সেরকম কিছু তো দিদি বলছে, কিন্তু কার সাথে বলছে আর কেন বলছে, এটাই হলো কারণ। তখন কিন্তু আমার বাবা খুব বেশি রেগে যায়। বাবা রেগে গিয়ে হঠাৎ না গেটের মধ্যে দাম করে একটা ঘুষি মারে। ঘুষি মেরে বলে, এই গেটটা খোল তাড়াতাড়ি, খোল গেটটা তাড়াতাড়ি, এরকম ভাবে মানে রাগে চিল্লে বলে। এই কথাটা যখন বলে, তখন কিন্তু ভিতর থেকে ওই যে আওয়াজ একটা, যে আস্তে আস্তে একটা চাপা গলায় যে কথা বলছিল, ওটা কিন্তু পুরো শান্ত হয়ে যায়। ওটা শান্ত হওয়ার পর কিন্তু বেশ 5 মিনিট অবধি কিন্তু আমরা চুপচাপ ওরকম গেটের বাইরে দাঁড়িয়ে থাকি যে এই গেট হয়তো খুলবে, এই গেট হয়তো খুলবে, কিন্তু গেট খোলে না। বাবা আবারও রেগে গেটের মধ্যে দুমদাম করে ঘুষি চালাতে থাকে আর রাগে বলতে থাকে যে গেটটা খুলবি কি খুলবি না, তাড়াতাড়ি গেটটা খোল। বেশ ওরকম করার পর কিন্তু 10 থেকে 12 বার ওরকম চেল্লানোর পর আর ঘুষি মারার পর গেটের মধ্যে কিন্তু হঠাৎ আমার দিদি গেটটা খোলে। দিদি যখন গেটটা খোলে তখন দেখি দিদি কিন্তু মনে হচ্ছে ঘুম থেকে উঠে আসলো। দিদি হঠাৎ বলে গেটটা খুলি, যে কি হলো, তোমরা গেটের মধ্যে এরকমভাবে মারছো কেন, কি হয়েছে, চেল্লাচ্ছ কেন? তখন কিন্তু আমার বাবা বলে, তুই কি করছিলিস ঘরের মধ্যে? তখন বলে, আমি তো ঘুমাচ্ছিলাম। তখন আমার বাবা বলেন যে ঘুমাচ্ছিলি, তুই ঘুমাচ্ছিলি তো কথা কার সাথে বলছিলিস? তোর যে একটা আওয়াজ আসছিল ফিস ফিস করে ঘর থেকে। তখন আমার দিদি বলে কিন্তু যে না, আমি তো ঘুমাচ্ছিলাম। তো তখন কিন্তু ওই রাত্রেবেলায়
আমার বাবা বলেন আর আমার মা বলেন, তুই নিচে আয়, তোর সাথে কিছু কথা আছে। আর পরিবারের যারা মানুষজন জেগেছিলেন সেই মুহূর্তে, তারাও কিন্তু ওখানে একসাথে এসে বসেন। সবার সামনে কিন্তু আমার মা আর বাবা জিজ্ঞাসা করেন আমার দিদিকে যে তোর কি ব্যাপার, তোর কি হয়েছেটা কি অ্যাকচুয়ালি বলতো। তুই প্রথম তো আলাদা একটা ঘরে নিজেকে বন্ধ করে রাখিস, যেটা তোর এই পরিবারের মানুষ বলেছে। তারপর তুই রাত্রেবেলা একা একা কিছু ফুসফুস করিস, চাপা গলায় কিছু বলিস, কার সাথে কথা বলিস, কি ব্যাপার তোর। তখন কিন্তু যখন আমার বাবা আমার দিদিকে রাগে একদম জোর গলায় চাপ দিয়ে এই কথাটা জিজ্ঞাসা করেন, তখন কিন্তু আমার দিদি আমার বাবার সামনে, মায়ের সামনে আর আমাদের সবার পুরো পরিবারের সামনে কিন্তু একটা কথা বলে। তখন কিন্তু আমার দিদি সকল পরিবারের সামনে এই কথাটা বলে যে আমার দিদি একা থাকতে চায় না, কিন্তু আমার দিদি একা থাকে তার কারণ হলো একজন একটা বয়স্ক মহিলা আছে, যে কিন্তু আমার দিদিকে বলে যে তুই একা থাকবি, যদি তুই তোর হাজব্যান্ডের সাথে একসাথে থাকিস তাহলে কিন্তু তোর হাজব্যান্ডকে আমি মেরে ফেলবো। আর আমার দিদি কিন্তু ওনাকে অনেকবার জিজ্ঞাসা করেছিল যে আপনি কে। তখন উনি কিন্তু বলে যে আমি এই বাড়িরই এক বড় সদস্য, আর আমার কাছে কিন্তু অনেক শক্তি আছে। যদি তুই কিন্তু কাউকে এই কথাগুলো বলিস বা তুই যদি চেষ্টা করিস একসাথে থাকার বা হাজব্যান্ডের সাথে এক রুমে থাকার, তাহলে কিন্তু তোর হাজব্যান্ডকে আমি মেরে দেবো। যখন এই কথাটা আমার দিদিকে বলে, তখন কিন্তু আমার দিদি ভয় পেয়ে যায়। তাই কিন্তু দিদি আলাদা করে একটা রুমে নিজেকে বন্ধ করে রাখে। আর দিদি বলে যে সেই বয়স্ক মহিলাটা ম্যাক্সিমাম সময় মোটামুটি রাত্রেবেলা ঠিক 1টা-2টোর দিকে আসে দিদির রুমে, আর দিদির সাথে কিন্তু কথা বলে অনেক রকম। যেরকম দিদিকে অনেকবার বলেছে যে তুই বেশি বাড়াবাড়ি করলে তোকে কিন্তু আমি নিয়ে চলে যাব। তো আমার দিদি জিজ্ঞাসা করে কোথায় নিয়ে যাবে, তো তখন কিন্তু সে বলেন যে তোকে যেখানে নিয়ে যাব তুই সেখানে গেলেই বুঝতে পারবি তোকে কোথায় নিয়ে যাব। কিন্তু একটা জিনিস মনে রাখবি, তুই যদি ওখানে যাস ভালো কিন্তু থাকবি না, খারাপই থাকবি। তো যা করবি বুঝে করবি। তো বেশ এরকম হবার পর কিন্তু দিদি অনেকটাই ভয় পেয়ে যায়, যার কারণে দিদি নিজের হাজব্যান্ডকে ঠিক করে রাখার জন্য আর দিদির ওই পরিবারকে ঠিক করে রাখার জন্য কিন্তু দিদি আলাদা থাকে। তো যখন এই কথাটা আমার পরিবারের মানুষ শোনে, তখন তারা কিন্তু খুবই বেশি অবাক হয়ে যায়। আর আমি তো সত্যি মানে মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল আমার কথাগুলো, কেন কি আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। তখন কিন্তু হঠাৎ সেই পরিবারের মানুষজন বলে যে হ্যাঁ, বোকা বানানোর জন্য যা খুশি বলছো নাকি, এরকম আবার কোনোদিন সম্ভব। তখন কিন্তু আমার দিদি বলে যে আমি এই জন্যই কিন্তু নিজেকে চুপ করে ওই দরজার পেছনে ওই একটা ঘরে একলা বন্ধ করে রাখি, কেন কি আমি জানি এই পরিবারে যদি কাউকে আমি এই কথাটা বলি তাহলে কেউ বিশ্বাস করবে না, আর উল্টে সে যে আসে সে যদি কিছু করে ফেলে তাহলে তো আরও বড় একটা ক্ষতি হবে। তারপর যদি কিছু এরকম হয় তারপর আমার উপর দোষ পড়বে যে এই মেয়ে খারাপ বা এই মেয়ের কোনো প্রবলেম আছে, যার কারণে আমাদের পরিবারের একটা ভালো সদস্য মারা গেলেন। তাই জন্য আমি কাউকে বলিনি। তো তখন কিন্তু আমার বাবা বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, এর কি করা যায় আমি দেখছি। তো তখন কিন্তু সেই পরিবারের মানুষজন সবাই বলেন যে হ্যাঁ আপনি এটাই ভালো, যে চেষ্টা করুন কি ভালো করা যায় বা কি এখন ঠিক করা যায় সেটা দেখার। তখন আমার বাবা বলে যে আমার 2-3 দিন আরও সময় লাগবে। তখন কিন্তু তারা বলেন যে হ্যাঁ আপনি 2-3 দিন সময় নেন, কিন্তু এই যে জিনিসটা হচ্ছে এই পরিবারের মধ্যে, এই যেন জিনিসটা ঠিক হয়ে যায়। এবার হলো গন্ডগোলের শুরু। কেন কি দিদিকে মানা করেছিল ওই কথাগুলো বলতে, কিন্তু দিদি বলে দেয়। এবার হয় এইটা যে সেদিনকের জন্য কিন্তু সব কথাবার্তা শেষ হয়ে যায়, সবাই কিন্তু সবার মতো নিজেদের ঘরে চলে যায়। আর সেদিনকে কিন্তু দিদি নিজের হাজব্যান্ডের ঘরেই থাকেন। ভালো কথা, কেন কি আমার বাবা বলেন যে তুই তোর হাজব্যান্ডের সাথেই থাকবি, তোকে আলাদা ঘরে থাকতে হবে না। তো বেশ সবাই কিন্তু সেটার সাথে সহমত হলো, আর ভালোভাবে কিন্তু সবাই খুশি মুখে কিন্তু সবার সবার শুতে চলে গেল। হঠাৎ ঠিক মাঝরাত্রি তখন কিন্তু হঠাৎ আমার দিদির আওয়াজ, দিদি চেল্লাচ্ছে। কেন? আমার দিদির হাজব্যান্ড বমি করছে, তাও কি রক্তর বমি করছে। ঠিক আছে, বমি করছে যখন রক্ত বেরোচ্ছে, দিদির তো মাথা খারাপ, পুরো সকল পরিবারের কিন্তু মাথা খারাপ। তখন আমার দিদি চিল্লে চিল্লে একটাই কথা বলছে যে আমি জানতাম এরকমই কিছু হবে, ওই জন্য কিন্তু আমি একা একটা ঘরে বন্ধ করে থাকতাম, ওইটাই ভালো ছিল, কি দরকার ছিল।
আর আমার তখন দিদি কিন্তু আমার বাবা মাকেও এই কথাটা বলে যে তোমাদের কি দরকার ছিল এখানে আসার, আর কি দরকার ছিল এইগুলো নিয়ে মাথা ঘামানোর। দেখো এবার এরকম হচ্ছে, এবার কি হবে যদি ওর কিছু হয়ে যায়। তখন আমার বাবা বলে যে আমি কিছু চেষ্টা করছি, তুই ঠান্ডা মাথায় চুপ করে বস, ওকে আগে একটুখানি ঠিক করা যাক, ওকে একটু জল খাওয়া, ওকে একটা ডাক্তার ডাক, ওকে ডাক্তার দেখানো হোক, তারপর কিছু একটা ব্যবস্থা করা হবে এখন। তো যাই হোক তাই হলো, ডাক্তার দেখানো হলো, জল টল খাওয়ানো হলো। ডাক্তার এসে বলল কিছু না, একটুখানি শরীর গরম হয়ে গেছে তাই জন্য রক্ত বমি হচ্ছে। তো ডাক্তার মেডিসিন দিল, মেডিসিন খেয়ে কিন্তু আমার দিদির হাজব্যান্ড যে ছিলেন সে একটুখানি সুস্থ হলো, সুস্থ হয়ে কিন্তু ঘুমিয়ে পড়েন। তো বেশ এরকম হবার পর কিন্তু 2-3 দিন এরকম বাজেভাবে কাটলো, মানে বলা যায় না। আমার দিদি কোনো সময় চেল্লাচ্ছে, কোনো সময় আমার দিদির হাজব্যান্ডের কিছু হচ্ছে, সেই পরিবারের কোনো না কোনো মানুষের কিছু হচ্ছে, মানে একদম খারাপ অবস্থা যেটাকে বলে না সেরকম একটা ব্যাপার। কিন্তু আমার বাবা সেই 2-3 দিনের মধ্যে কিন্তু সব ব্যবস্থা করে নিয়েছে। তো ফাইনালি সেই দিনটা চলে আসলো যেদিনকে এই সব জিনিসের ঠিক হবার ছিল। তো সেই দিনকে কিন্তু আমার বাবা হঠাৎ ঠিক সকাল 11টা থেকে 12টার মধ্যে একটা তান্ত্রিককে নিয়ে আসে জোগাড় করে। সেই তান্ত্রিককে নিয়ে আসার পর কিন্তু সেই তান্ত্রিক এই ঘরের মধ্যে পা দিয়েই বলে যে বাবা এই ঘরের তো অবস্থা খুবই খারাপ। তখন সেই পরিবারের যে মানুষজন ছিলেন বড় আর আমার বাবাও কিন্তু সবাই অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করেন যে খুব খারাপ বলতে মানে কি ব্যাপার, কিছু কি ভুল হচ্ছে? তখন কিন্তু সে বলেন যে না, এই বাড়িতে এরকম কোনো একটা জিনিস আছে যেই জিনিসটা এই পুরো পরিবারটাকে শেষ করার ক্ষমতা রাখে, আর সে শেষ করেও দেবে। যখন এই কথাটা বলে তখন তো সবার মাথায় হাত, যে এই কি বলছে, এটা কি বলল, এটা কি হচ্ছে। যখন এই কথাটা বলে সবার মাথা খারাপ হয়ে যায়। তারপর কিন্তু আমার বাবা তাকে রিকোয়েস্ট করে যে আপনি যা করবেন তাড়াতাড়ি করুন আর সব ঠিক করে দেন। আর যদি আপনি ঠিক না করতে পারেন তাও বলুন যে আর কি করা দরকার বা আর কি করা যায় যেটার জন্য ঠিক হয়। কিন্তু সে বলেন যে না, ওরকম কোনো চিন্তার ব্যাপার নেই, আমি সব কিছু ঠিক করে দেবো, শুধু আপনি যেই যেই জিনিসগুলো আমার লাগবে সেগুলো জোগাড় করে এনে দেবেন। তো তাই হলো, উনি যা যা বললো সব কিছু জোগাড় করে আনা হলো। তারপর কিন্তু উনি একটা বড় করে, তারপর কিন্তু উনি বেশ একটা জিনিস দিয়ে, যেটা আমি জানি না কি ওই জিনিসটা, বেশ সাদা রঙের জিনিসটা, একটা পাউডারের মতো, কিন্তু কোনো আমাদের গায়ে মাখার পাউডার নয়, অন্য কোনো জিনিস যেটা আমি জানি না, ওরকমই একটা পাউডার জাতীয় জিনিস দিয়ে কিন্তু উনি আমাদের ওই ঘরের মাঝখানে একটা যন্ত্র বানায়। যন্ত্র কিন্তু তোমাদেরকে আগেও বলেছি কি জিনিস, একটা গোল মতো একটা সার্কেল হয়, তার মাঝখানে তারা করা থাকে, ওটাকে যন্ত্র বলা হয়। আর যদি আমি ভুল বলে থাকি তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই ঠিক করে দিও। তো যাই হোক, উনি একটা যন্ত্র বানায়, ওই যন্ত্রটার মধ্যে অনেক কিছু উনি সাজায়। সাজানোর পর কিন্তু আমার দিদিকে যন্ত্রর ওই সাইডে বসায় আর ওই তান্ত্রিক এই সাইডে বসে। তো বেশ, তারপর কিন্তু উনি অনেক রকম আমার দিদির উপর কাজ করেন। বেশ অনেক কিছু কিন্তু করার পর আমার দিদি হঠাৎ খুব একটা বিরাট রিয়াক্ট করা শুরু করলো। আর ওই জিনিসটা যদি আজও আমি মনে করি না, আমার মানে মাথা থেকে পা অবধি কেঁপে ওঠে। কেন কি সেই মুহূর্তে আমার দিদি একটা মানে আলাদাই রকম রূপে চলে আসে। আর বেশ আমার দিদির চোখগুলো কিন্তু যেরকম তার থেকে 2 গুণ বড় হয়ে যায়। আর সেরকমভাবে কিন্তু আমার দিদি চারিপাশে এরকমভাবে মাথা ঘুরিয়ে দেখে সবাইকে। আর যখন এরকমভাবে আমার দিদি তাকায় না, আমার তো মানে ভয় অবস্থা খারাপ। আমি সিঁড়ি থেকে আরও 2 পা উপরে উঠে যাই ওটা দেখে, ভয়তে শুধু। আর আমাদের পরিবারের আমার থেকেও যে বড় মানুষজন ছিলেন তারাও কিন্তু সেই সেই দৃশ্য দেখে কিন্তু ভয়তে তাদেরও মানে খারাপ অবস্থা একটা। তো যখন এরকম হয় তখন কিন্তু সবাই ভয়তে একটা চিল্লামিল্লি শুরু করে। তখন সেই তান্ত্রিক বলেন যে তোমরা চিল্লামিল্লি করো না, তোমরা চুপ করে বসো, বা যে যেখানে দাঁড়িয়ে রয়েছো সেই সেখানে চুপ করে দাঁড়াও। তখন কিন্তু আমার দিদি খুবই একটা বিরাটভাবে রিয়্যাক্ট করলো। সেটা হলো দিদি সবার দিকে তাকিয়ে একটাই কথা বলে, তোরা কিচ্ছু করতে পারবি না, আমার আমার যা ক্ষমতা আছে এই তান্ত্রিকের তার 1 ফোঁটা ক্ষমতা নেই। যখন এই কথাটা বলে তখন কিন্তু সে তান্ত্রিক রেগে যায়। তখন সেই তান্ত্রিক রেগে গিয়ে বলে তোকে এবার ভালো করে নয়, তোকে এবার আমার মতো করেই এই ঘর ছাড়া করব।
তখন আমার বাবাকে সে তান্ত্রিক বলে যে আপনি ওকে ভালো করে জোরে ধরুন। আর তখন কিন্তু আমার বাবা বলে যে আমি একা যদি না ধরতে পারি, যদি ওর হাজব্যান্ডও ধরে সাথে, তাহলে কি কোনো অসুবিধা হবে? তখন তান্ত্রিক বলে না। তখন আমার বাবা আর আমার দিদির হাজব্যান্ড দুজন মিলে আমার দিদিকে ধরে। দুজন মিলে ধরে রাখতে পারে না, কিন্তু ধরে, তাও জোর জবরদস্তি করে চেপে ধরে রাখে। তারপর কিন্তু সে তান্ত্রিক দিদির সামনে আসেন। দিদির সামনে এসে কানের মধ্যে কিছু মন্ত্র পড়ে। যেই কানে মন্ত্র পড়ার পর দিদি কিন্তু খুব জোর, কান ফাটানো জোরে কিন্তু চিল্লানো শুরু করে। বেশ 5 মিনিট ওরকম দিদি চিল্লেই যাচ্ছে। চেল্লানোর পর কিন্তু আমি জানি না সে তান্ত্রিক কী মন্ত্র পড়ছিল যার জন্য দিদি এরকম চেল্লাচ্ছে, কিন্তু 5 মিনিট ধরে সেই তান্ত্রিকও মন্ত্র পড়ে যাচ্ছে আর আমার দিদিও কিন্তু চিল্লেই যাচ্ছে। তারপর কিন্তু শেষমেশ 5 থেকে 5.5 মিনিট পর দিদি হঠাৎ কিন্তু সেন্সলেস হয়ে যায়। আর তান্ত্রিক কিন্তু বলেন যে এবার সব ঠিক হয়ে গেছে, যে জিনিসটা ছিল ওই জিনিসটা চলে গেছে। তো বেশ, যখন এই কথাটা বলে তখন কিন্তু সবাই খুশি। আমার বাবা আর আমার দিদির হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু আমার দিদিকে একটা রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। শুয়ে দিয়ে নিচে আসেন। সে তান্ত্রিকের যা যাবতীয় জিনিসপত্র দরকার ছিল, টাকা পয়সা আর উনি যা জিনিস চেয়েছিলেন সেগুলো দিয়ে দেন। তারপর কিন্তু সেই তান্ত্রিককে জিজ্ঞাসা করেন যে অ্যাকচুয়ালি এটা কী হয়েছিল আর কেন হয়েছিল। তো তখন কিন্তু তান্ত্রিক এই কথাটা বলে যে যখন আপনাদের গ্রামে আপনাদের মেয়ের বিয়ে হয়েছিল সেই মুহূর্তে কিন্তু ওই জায়গায় একজন এরকম কেউ এসেছিলেন যে এই কালা জাদুটা করেছিল। এইটা অ্যাকচুয়ালি কালা জাদু করা হয়েছিল। আর এই কালা জাদুটা এই জন্যই করা হয়েছিল কেন কি আমার দিদির একটা ভালো জায়গায় বিয়ে হচ্ছিল। তো তারপর কিন্তু আমার বাবা আর আমার মা কিন্তু জিজ্ঞাসা করেছিলেন তাকে যে কে এটা করেছে, আপনি নাম বলুন, আপনি নাম বলুন, কোনো অসুবিধা নেই, আপনার নাম আমরা কাউকে বলবো না, কিন্তু আপনি নাম বলুন, আপনার যদি কিছু টাকা বেশি লাগে তাও কিন্তু আমরা দিতে রাজি আছি, আপনি নামটা বলে দিন। কিন্তু সে কিন্তু একটা বেশ ভালো কথা বলল, সেটা হলো যে না, আমি নাম বলবো না, কিন্তু কি যদি আমি নাম বলি তাহলে কিন্তু ও ঘুরিয়ে একটা এরকম জিনিস করবে, তারপর কিন্তু আমার কি কাউর আর বাঁচানোর ক্ষমতা থাকবে না, ওর কিন্তু মৃত্যুই হবে। তাই জন্য আমি নামটা বলবো না। কেন কি আপনারা নামটা বলার পর তার উপর কিছু না কিছু অ্যাকশন নেবেন, তাকে মারবেন, ধরবেন, কিছু তো একটা করবেন। তারপর কিন্তু সে কিন্তু এরকম একটা কাজ করে দেবে যার পর কিন্তু আপনার মেয়েকে বাঁচানোই যাবে না। তো যাই হোক, এই কথাটা শোনার পর কিন্তু সবাই বলল যে থাক, যখন ঠিক হয়ে গেছে তাহলে আর বাড়াবাড়ি করে লাভ নেই, যখন সব কিছু ঠিক হয়ে গেছে তো এইটাই ভালো। তো এই বলার পর কিন্তু তাও আমার বাবা, আমার মামা, আমার জ্যাঠা সবাই মিলে কিন্তু আমাদের গ্রামে আসার পর পুরো গ্রামের মানুষকে গালাগাল করেছিলেন আর সবার সাথে ঝামেলা করেছিলেন। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোন পার্টটা বেশি ভালো লাগলো আর কোন পার্টটা সব থেকে বেশি ভয় লাগলো ওটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলো, এবার তোমাদের ফাটাফাট করে তাড়াতাড়ি করে আমি তোমাদের কমেন্টগুলো পড়ে নিই। আর আমি কিন্তু এই কমেন্টটা 5 দিন পুরনো ভিডিও থেকে তুলেছি, ঠিক আছে? তো আমি 5 দিন পুরনো যে ভিডিওটা ছিল ওই ভিডিওর কিন্তু কমেন্ট সেকশন থেকে কমেন্টগুলো পড়ছি। তো চলো, আজকে ভিডিওর মধ্যে তোমরা যে যে কমেন্টগুলো করবে ওগুলো কিন্তু আমি কালকে পড়বো, মানে আগামীকালের ভিডিওতে। তো আমাদের প্রথম কমেন্ট এসেছে সুজাতা দাস। তারপর আমাদের কমেন্ট করেছে পিন্টু ঘোষ, মাঙ্কি ডি নীলু, বাবলি মল্লিক, রাখি ব্যানার্জি, সঙ্গীতা 9012, नेहा माइती, सरीना उद्दीन, सुखदेव पांचाल, सुजाता बैनर्जी, पूर्णिमा दास, আব্দুল হক, বানারসি দে, মিতালি ভট্টাচার্য, ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইল, প্রদীপ দাস, রিনা সেনা, প্যান্থার গেমিং, রূপা দে, শ্বেতা বিশ্বাস, সরিনা উদ্দিন আবারও কমেন্ট করেছেন, প্রিঙ্কি সাহা, সঙ্গীতা 9012 আবারও কমেন্ট করেছেন, টিনা আচারিয়া, রেখা অধিকারী, মঞ্জুসা নন্দী, বনানী কর্মকার, জালি নন্দী, প্রিঙ্কি খাতুন, স্বপন রাউত, বনানী কর্মকার দিদিভাই আবারও কমেন্ট করেছেন, মাহি রয়, কৌশিকী ঘোষ, নোয়ান ভাই আরও একটা কমেন্ট করেছেন, তারপর হলো রহমান ভাই আর রূপা দে কিন্তু আমাদের আরও কমেন্ট করেছেন। তো সবই দিদিভাই, দাদা ভাই, আমার বয়সী যত আমার বন্ধুরা আছেন সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ
এত ভালোবেসে কমেন্ট করার জন্য। আর তোমরা এমনই ভালোবেসে অনেক অনেক কমেন্ট করতে থাকো। তোমাদের কিন্তু কমেন্টগুলো যখন আমি পড়ি সত্যি আমার খুব ভালো লাগে, আমার এত ভালো লাগে। আর যদি আমার শরীর খারাপও থাকে না, তোমাদের এই একটা কমেন্ট দেখে না আমার সত্যিকারের শরীরটা ভালো হয়ে যায়। এত ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ার পর, দেখার পর। তো এই জন্য আমি চাই তোমরা এরকমই ভালোবেসে কমেন্ট করতে থাকো, এরকমই আমাকে ভালোবাসতে থাকো, তোমাদের সোনা দিদিভাইকে ভালোবাসতে থাকো। আর আমরা তো তোমাদেরকে ভালোবাসি অবশ্যই। আর তোমাদের প্রিয় মানুষের সাথে কিন্তু অবশ্যই ঘটনাগুলো শেয়ার করো। আজকের জন্য এই অবধি রাখলাম, আবার দেখা হবে আগামীকাল ঠিক 3টের সময়। আজকের জন্য বাই।